এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, থ্যাংক ইউ। আপকি আদালতে আপনাদের অনেক স্বাগত জানাই। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালাবো এক এমন ব্যক্তির ওপর যিনি গত 50 বছর ধরে দেশের রাজনীতির উত্থান পতন দেখেছেন। দেশের সবথেকে অভিজ্ঞ, সবথেকে বরিষ্ঠদের মধ্যে একজন, এমন একজন নেতা যিনি অনেকজনকে গদিতে বসিয়েছেন এবং অনেককে গদিচ্যুতও করেছেন। প্লিজ ওয়েলকাম দেশের সবথেকে বরিষ্ঠ নেতাদের মধ্যে একজন, গুলাম নবী আজাদ। আর আপকি আদালতে আজাদজির জন্য বিচারক বেছে নেওয়াটা খুবই মুশকিলের ছিল। এত লম্বা অভিজ্ঞতা, 50 বছরের রাজনীতির ক্যারিয়ার। আমি আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির একজন অভিজ্ঞ নেতা, ফর্মার ইউনিয়ন মিনিস্টার, আজকের বিচারক দীনেশ ত্রিবেদীজিকে। তো সবার আগে আপকি আদালতে অভিযোগ আর প্রশ্নের সম্ভার নিয়ে আসার আগে আজকের বিচারক দীনেশ ত্রিবেদীর কাছে অনুমতি চাইব আজকের কার্যক্রম শুরু করতে। অনুমতি দিলাম। আর সবার আগে আজাদ বাবু, আপনার উপর অভিযোগ শুরুর আগে এক নজর দেখে নেব গুলাম নবী আজাদের রাজনীতির ক্যারিয়ারের উপর। গোলাম নবী আজাদ দেশের সবচেয়ে বরিষ্ঠ রাজনীতিবিদদের মধ্যে একজন। গুলাম নবী আজাদ 50 বছর আগে কংগ্রেসে যোগদান করেছিলেন। কাশ্মীরে কংগ্রেসের ব্লক লেভেলের সেক্রেটারি পদে কাজ শুরু করা গুলাম নবী আজাদ কংগ্রেসে অনেক দিন স্টেট লেভেল পদে ছিলেন। ন্যাশনাল লেভেলে এনার পরিচিতি হয় যখন উনি ইউথ কংগ্রেসের ন্যাশনাল প্রেসিডেন্ট হয়েছিলেন। গোলাম নবী আজাদ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি পদে সবচেয়ে বেশি বছর ধরে কাজ করার রেকর্ড গড়েছেন। প্রায় 35 বছর ধরে গুলাম নবী আজাদ কংগ্রেস পার্লামেন্ট বোর্ড আর ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন। এটা সেই সময় ছিল যখন বেশিরভাগ সময়ই কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল। গুলাম নবী আজাদ 1982 থেকে 2014 পর্যন্ত কংগ্রেসের যে সরকারই গঠন হয়েছিল তাতেই মিনিস্টার ছিলেন। গোলাম নবী আজাদ হলেন ওই হাতে গোনা কয়েকজন নেতাদের মধ্যে একজন যিনি পার্টির 4 জন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, নরসিমহা রাও আর মনমোহন সিং এর সরকারে মন্ত্রীর পদ পেয়েছিলেন। গোলাম নবী আজাদ 2005 থেকে 2008 মধ্যে জম্মু কাশ্মীরের চিফ মিনিস্টার ছিলেন। ইনি 7 বছর রাজ্যসভাতে বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করেছেন। পরে 2022 অগস্ট মাসে গুলাম নবী আজাদ কংগ্রেস পার্টি থেকে ইস্তফা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। গণতান্ত্রিক প্রগতিশীল আজাদ পার্টির অধ্যক্ষ গুলাম নবী আজাদ আজকাল বেশ চর্চায় আছেন নিজের আত্মজীবনী আজাদ নিয়ে। সঞ্জয় গান্ধী থেকে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী আর সোনিয়া গান্ধীর কাছের লোক থাকা গুলাম নবী আজাদ আপকি আদালতে আজ নিজের মোকদ্দমা নিজেই লড়বেন। আসুন শুরু করা যাক আজকের এই বিশেষ মোকদ্দমা গুলাম নবী আজাদের ওপর। আপকি আদালতে প্রথম অভিযোগ। আপকি আদালতে দেশের সবচেয়ে বরিষ্ঠ নেতাদের মধ্যে একজন গোলাম নবী আজাদের ওপর অভিযোগ হলো যে ইনি বিশ্বাসঘাতকতা করেছেন। আজাদ সাহেব, যবে থেকে আপনার বই বেরিয়েছে কংগ্রেসের আপনার পুরনো সঙ্গীরা বলছেন যে কিসসা এ ক্যা হো গয়া, এ দোস্ত তু বেওয়ফা হো গয়া। কেউ আবার বলছেন ওয়ফা জিনসে কি বেওয়ফা হো গয়ে। আর কংগ্রেস পার্টির অফিসিয়াল প্রবক্তা আপনার জন্য একটা শায়রি বলেছেন, गम इस बात का नहीं कि वो बेवफा हो गया, अफसोस इस बात का है क्या था क्या हो गया।
যিনি বলেছেন যে কেয়া সে কেয়া হো গেয়া, তিনি তো দায়ী এটার জন্যে কি থেকে কি হয়ে গেল। আর আমি বিশ্বাসঘাতক নই, বরং উল্টে আমিই বিশ্বস্ত। বিশ্বাসঘাতক তো তারা যারা সবকিছু দেখতে পাচ্ছে, কিন্তু তবুও ওদের সাহস নেই লিডারশিপকে সেসব বলার, যে সবকিছু শেষ হয়ে গেছে। তারাই বিশ্বাসঘাতক, যে নিজের লিডারকে ধোঁকা দেয়, নিজের পার্টিকে ধোঁকা দেয়, আর তাদেরকে এটা বলে, বা বরঞ্চ বলবো যে এটা বলার তাদের সাহস নেই যে আমাদের এই পার্টিটাই ধ্বংস হয়ে গেছে। এই পার্টি যেটা ভারতবর্ষের ৩৪-৩৫টা স্টেটে শাসন করত একসময়, পার্লামেন্টে একটা সময় ৪১৪টা সিট ছিল এদের, তারা দুটো নির্বাচনে তারা ৫০-৫৫টা সিট নিতে পারে না, হ্যাঁ, আর অপোজিশন লিডার তৈরি করতে পারে না। তারাই বিশ্বাসঘাতক, তারা ধোঁকা দিচ্ছে নিজের পার্টিকে। সব কিছু জেনেও নিজের লিডারকে বলে না, বলতে পারে না সাহসের সঙ্গে যে হ্যাঁ তুমি ভুল রাস্তায় হাঁটছো। আজাদ সাহেব, ওদের আপনার কাছে এই অভিযোগটা নেই যে আপনি কংগ্রেস থেকে আলাদা হয়ে গেছেন। ওদের বক্তব্য হচ্ছে যে তুমি রাহুলকে না চাইলেও ঠিক আছে, কিন্তু মোদিকে চাইলে অসুবিধে আছে। না আমি মোদি বাবুকে চাই, আর না আমি রাহুল বাবুকে ভুলে গেছি। প্রশ্নটা গার্লফ্রেন্ডের নয়, বয়ফ্রেন্ডেরও নয়। প্রশ্নটা হলো ভারতের রাজনীতির ব্যাপারে, যে কোন ক্যাপ্টেন একে ডোবানোর চেষ্টা করছে আর কোন ক্যাপ্টেন একে পাড়ে পৌঁছে দেবার চেষ্টা করছে। ওখানে আমি ওর ধর্মও দেখব না, ওর চেহারাও দেখব না, শুধু ওর কাজ দেখব। ইন্দিরা গান্ধী ছিলেন, হ্যাঁ উনি চালাতেন। রাজীব গান্ধী ছিলেন, উনিও চালাতেন। নেহেরুজিও ছিলেন, উনিও চালাতেন। নিজের দেশকে চালাতেন, পৃথিবীটাকেও চালাতেন। মিসেস গান্ধী তো প্রাইম মিনিস্টার হওয়ার সুযোগ পাননি, কিন্তু পেছন থেকে উনিও চালাতেন। কিন্তু আজ এমন কি হলো যে পার্টিটাই চলে না? শুধু গালাগালি দিলেই মানুষ নেতা হতে পারে না। গালাগালি দেওয়াও রাজনীতিতে, সফিস্টিকেটেড গালাগালি দেওয়া যায়, কিন্তু স্ট্রিট ল্যাঙ্গুয়েজটা চলে না। আর সেগুলো কখন হচ্ছে? ২৪ ঘন্টা ঘুম থেকে উঠেই আপনি কাউকে গালাগালি দিচ্ছেন, ঘুমোতে যাওয়ার আগে আবার গালাগালি দেবেন। এতে না দেশ এগোবে, না পৃথিবী এগোবে, আর না কেউ পাওয়ারে আসবে। তাহলে আপনি বলছেন রাহুলজি শিবকে ডোবাতে চাইছেন আর মোদিজি চালাচ্ছেন? এই সময় তো ওটাই হচ্ছে। আমি ক্যাপ্টেন হওয়ার জন্য যদি মোদি বাবু 24/7 কাজ করেন, তাই ওনাকে 24 মিনিট অন্তত কাজ করতেই হবে। 24 মিনিটসও যদি কাজ না করেন, তাহলে আপনি কি করে প্রধানমন্ত্রী হবেন? আমার পুরো সহানুভূতি রাহুল গান্ধীর সাথে আছে। আমি ওনার বাবার সাথেও মন্ত্রী ছিলাম, আর পার্টিতেও ছিলাম ওনার বাবার সাথে। আমি ওনার ঠাকুমার সাথেও ৩২ বছর বয়সে মন্ত্রী হয়েছিলাম। তারও আগে ইয়ুথ কংগ্রেসে ২৮-২৯ বছর বয়সে আমি ইন্দিরা গান্ধীর সাথেও কাজ করেছিলাম। উনি ২৪ ঘন্টাতে ২০ ঘন্টা কাজ করতেন। রাজীব গান্ধী ২০ ঘন্টা কাজ করতেন। ইনি ২০ মিনিটও কেন করেন না? তো ওনারা ২০ ঘন্টা কাজ করেছেন, তাই প্রধানমন্ত্রী হয়েছেন। ইনি ২০ মিনিটও কাজ করেন না আর ভাবেন প্রধানমন্ত্রী হয়ে যাবেন, হ্যাঁ? তাহলে এটা পসিবল নয়। আমি নিজে ২০ ঘন্টা কাজ করেছি। আমি আজও 70+, আমি আজও ১৮ ঘন্টা কাজ করি। নতুন পার্টি তৈরি করেছি। আমি ২টো পর্যন্ত বসি, লোকেদের সাথে দেখা করি, সকালে আবার ৬টায় শুরু করে দিই। যখন আপনি এরকম কথা বলেন, তখন উনি বলেন যে ওনার পার্টির নাম হলো আজাদ। ইনি শুধু নামেই হলেন আজাদ, বইয়ের নামও আজাদ রেখে দিয়েছেন, কিন্তু মোদির গোলাম হয়ে গেছেন। আমি গোলাম কারোরই নই। এটা ভাবাটাই গোলামি। এটা ভাবাটাই যে কোনো ভালো লোককে ভালো বলা আর খারাপকে খারাপ বলাটাই হলো গর্বের আর আত্মসম্মানের উনি ব্যাপার। বলেছেন যে এই যে বইটা, এটা আজাদ সাহেব লেখেননি, এটা মোদিজি লিখেছেন। আর এই বইটা লেখা হয়েছে কংগ্রেসকে ধ্বংস করার জন্যে, ওনার কংগ্রেস মুক্ত ভারত তৈরির স্বপ্ন পূরণ করার জন্যে। দুটো জিনিস আছে। প্রথমত, খুব খুশির ব্যাপার যদি মোদিজি লিখে থাকেন, যেখানে কংগ্রেসের প্রশংসা করেছেন, ফ্রিডম ফাইটার্সদের প্রশংসা করেছেন, নেহরুর প্রশংসা করেছেন, ইন্দিরা গান্ধীর প্রশংসা করেছেন,
ওই বইতে রাজীব গান্ধীর প্রশংসা করেছেন, সোনিয়া গান্ধীর প্রশংসা করেছেন। খুবই ভালো কথা যদি মোদি এরকম ভেবে থাকেন আর উনি লিখে থাকেন। তাহলে তো ওনার খুব খুশি হওয়ার কথা। তাহলে কি ওনার দুঃখ এটাই যে মোদি ওনার প্রশংসা কেন করেননি? ওনার তো তাহলে খুশি হওয়ার কথা যে ওনার দাদু, ঠাকুমা আর বাবার প্রশংসা করেছেন। দ্বিতীয়ত, উনি নিজের কাজের মাধ্যমে আর কাজ না করার মাধ্যমে উনি মোদিবাবুকে স্মরণ করছেন যে আমি করছি। আমি তো মোদিবাবুকে দুর্বল করার জন্য বলতাম যে কংগ্রেসে পরিবর্তন আনো। ব্লক লেভেলে ইলেকশন করো, ডিস্ট্রিক্ট লেভেলে ইলেকশন করো, স্টেট লেভেলে ইলেকশন করো, ওয়ার্কিং কমিটিতে ইলেকশন করো। এখানে ২৬ বছর ধরে ইলেকশনটাই হয়নি। এই তো হলো মল্লিকার্জুন খার্গে একজন বরিষ্ঠ নেতা কংগ্রেসের অধ্যক্ষ হয়ে গেলেন। ন্যাশনাল প্রেসিডেন্টের ইলেকশন, তার আগে ব্লকের ইলেকশন হওয়া উচিত, ডিস্ট্রিক্টের ইলেকশন হওয়া উচিত, স্টেটের ইলেকশন হওয়া উচিত। আর ওরা লোক নির্বাচন করবে। ব্লকের ইলেকশন করেনি, ডিস্ট্রিক্টের ইলেকশন করেনি, সোজা ন্যাশনাল প্রেসিডেন্টেরটা করে ফেলেছে। আর ভোটার লিস্ট ছাড়াই করেছে। অনেকে তো ভোটার লিস্টটা শেষও করতে দেয় না, হ্যাঁ? আর কেউ তো ভোটার লিস্ট ওই দিন ফোন করে কিন্তু বলে যে কিছু তো হয়েছে, খার্গেজি অধ্যক্ষ কিছুই হয়েছেন। হয়নি। এটা আবার আবার পার্টি আ তো উনি চালাবেন, তাই না? না, পার্টিটা কার? হ্যাঁ? পার্টি তো উনি চালান না। যদি উনি সত্যিই পার্টিটা চালাতেন খুবই ভালো হতো। উনিও আমায় জিজ্ঞেস করেন, বেচারা আমার খুব ভালো বন্ধু। আমিও চাই না যে আমি ওনাকে ছোট করি। আর যেটা সবথেকে ইম্পোর্টেন্ট ব্যাপার, ২৬ বছর ধরে আপনার ওয়ার্কিং কমিটি, ওর ইলেকশন কবে হয়েছে? ২৬ বছর আগে, ৯৭ এ, আগের সেঞ্চুরিতে। কলকাতা সীতারাম কেশরী ২৬ বছর ধরে হয়নি। কেন হয়নি? কারণ ইলেক্টেড ওয়ার্কিং কমিটিকে প্রেসিডেন্ট বের করতে পারে না। কারণ তারা ইলেক্টেড। কিন্তু এনাদের প্রত্যেক ২ দিন চেঞ্জ করাতে হয় প্রেসিডেন্টের পদ। কেউ যদি বেশি কিছু বলে ফেলে, এনাকে সরাও, এর জায়গায় আরেকজনকে নিয়ে এসো। ইনি যদি লেটার মানে গোলাম নবী আজাদের মতো লেটার লেখেন, তাহলে ওকেও সরিয়ে দাও। আরেকজনকে নিয়ে এসো। তো এটা কোথাকার ডেমোক্রেসি? তাই কংগ্রেস তৈরি হবে কিভাবে? তাই ইলেকশন ওয়ার্কিং কমিটিরও হয়নি। আর দ্বিতীয় কথা, সবারই জন্য আপনার এই চ্যানেলের মাধ্যমে কোটি কোটি লোক দেখেন এটা, বিধানসভার 70% টিকিট তুমি ভুল মানুষকে দাও, হ্যাঁ? বিধানসভাতেও, পার্লামেন্টেও ইলেকশন টিকিট বিতরণের যে কমিটি আছে, এটা চেঞ্জ করো। সেটা করো যেটা আজকের রাজনীতিতে অ্যাক্টিভ। যে এটা বলবে যে তামিলনাড়ুতে এ কাজ করে আর এ কাজ করে না। এ সক্রিয় আর ও সক্রিয় নয়। যে বাংলায় বলবে যে এ সক্রিয় নয়, কিন্তু যে ১৫ বছর আগেই নিজে রিটায়ার হয়ে গেছে রাজনীতি থেকে, আর যে ২৬ বছর আগের জগতের লোক, সে টিকিট বিতরণ করলে আপনি ৪০টা সিট পাবেন না তো কি পাবেন? আর তারপরেও আপনি মোদিবাবুর সাথে মোকাবিলা করতে চাইছেন। তাই এতে আমি কংগ্রেসকে ধোঁকা দিচ্ছি নাকি উনি ধোঁকা দিচ্ছেন? কংগ্রেসকে দুর্বল করছেন নাকি আমি দুর্বল করছি? যে বলছে ঠিক করো, আর সেই লোকটাকেই বলা হচ্ছে নাকি বিশ্বাসঘাতক আর পলাতক, হ্যাঁ? আর ভেতরে বসে যে কংগ্রেসকে একেবারে মানে শেষ করে দেখুন, দিচ্ছে, আসল সে ব্যাপারটা ঠিক হলো করছে? যে বলুন আমাকে। সবাই জানে যে ওয়ার্কিং কমিটির, ইলেকশন কমিটির কোনো মানে নেই। সবই রাহুলজি ঠিক করে দেন কাকে টিকিট দেবেন, কাকে লড়াইতে পাঠাবেন, কাকে গদিতে হ্যাঁ, বসাবেন। সেটাতেই তো সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। সেটাতেই তো ৪০ সিটে ইতি। এরকম হয়েছে, যদি ওয়ার্কিং কমিটি ডিসাইড করে যে ফিল্ডে কাজ করে, সে আপনাকে ভালো জেতাতে পারবে। কিন্তু যদি একজন দিল্লিতে বসে যে কিছুই জানে না, ও টিকিট দেবে, তাহলে ৪০ কি? এটা তো ২০ সিটে হয়ে যাবে। এখন দেখুন, দিগ্বিজয় সিং আপনার বয়সী তো, হ্যাঁ। অতটাই অভিজ্ঞ কংগ্রেসের। উনি বলেছেন যে গোলাম নবী আজাদ কংগ্রেস পার্টিটাকেই ধ্বংস করে দিতে চায়। আমরা তো ওনার নতুন পার্টিটাকেই ধ্বংস করে দিয়েছি। ভেতরে বসে উনিও বলেন এটা, কিন্তু মেরুদণ্ডটাই তো নেই। কিন্তু আমার আছে। যখন আমাদের সাথে বসেন তখন বলেন যে এই লোকটা ডুবিয়েছে। কিন্তু এতটা গাটস এতটা গাটস নেই আমার মতো। যেটা আমি বলছি যে আপনি ডুবিয়ে দিচ্ছেন। আমার সাথে ১ ঘন্টা বসেন, বলেন ডুবিয়ে দিচ্ছেন। আমারও যাওয়া উচিত ছিল। কিন্তু সাহসটাও তো থাকা উচিত। উনি তো ভারত জোড়ো মিছিলেও হেঁটেছিলেন ওনার সাথে। হ্যাঁ, হেঁটেছেন তো কি হয়েছে, হ্যাঁ? হাঁটার ফলে যে ছবিটা ছিল পাপ্পুর, সেটা পাল্টে একটা সাধুর হয়ে গেছে। দেখুন, আমি ওই নাম নিয়ে কিছু বলব না। কারণ খুব ভালো ফ্যামিলির উনি।
তাই খুব খারাপ লাগে যে ফ্যামিলির সাথে আমার এত অ্যাসোসিয়েশন হয়ে গেছে। আমি তার নিন্দা করব। কিন্তু আমি ভেতরে বসে যতটা আমার দ্বারা সম্ভব ছিল, আমি সেটা করেছি। শুনিনি। শোনেননি, তাতে কি আর? হয় কোণায় চুপ করে বসে থাকো, নয়তো অ্যাসিডিটি হয়ে যাক, অ্যাসিডিটি টেনশনের থেকে হুম, হয়তো হুম। আমি যখন এটা বলেছি যে এটা হতে পারে, কিন্তু কোনো লোক করে না বা আপনাকে দেখুন সিনসিয়ারলি পার্টিটা চালাতে হবে। আমি সমস্যার বলুন। কথা বলছি। সমস্যা হলো মোদি একজন চোর, আডানি চোর। আমার কোনো অসুবিধে নেই, কোনো আত্মীয়তা নেই এদের সাথে। কিন্তু আপনি ১ বার বলবেন, ২ বার বলবেন, ৪ বার বলবেন, ১০ বার, কিন্তু ৯ বছর হয়ে গেছে। ৯ বছর ধরে কোন মানুষ এই দেশে শুধু একটাই সমস্যার কথা বলবে, সেটা ছাড়া আর কিছু বলবেই না? আরে আমাদের কোটি, কোটি লোক আমাদের দেশে বেকার, পড়াশোনা জানা, এদের কাছে কোনো চাকরিই নেই। এটা একটা প্রবলেম আজাদ সাহেব। উনি বলেন সব মোদিরাই চোর। আপনি একজন মোদিকেও চোর বলেন না। উহ উনি উনি বলুন, আমি বারণ করছি না। তো আপনি বলেন না কিন্তু কেন? ৯ বছর ধরে তো বলতে পারেন না? এই দেশে মোটামুটি ১৩০ কোটি জনগণ আছে। ১৩০ কোটির ১০,০০০ কোটি সমস্যা আছে। তো আপনি শুধু ২ টো সমস্যাই কেন দেখতে পাচ্ছেন? আর এটা তো শুধু আপনার সমস্যা। ওটা আনএমপ্লয়েড ইউথ এর সমস্যা নয়। উনি যার কি যেন বলে মূল্যবৃদ্ধি, এটা কি ওদের সমস্যা এই নয়, কথাগুলো হ্যাঁ? কি আপনি ওনাকে বলেছেন মুখের ওপর সবার সামনে? আমরা ওয়ার্কিং কমিটিতে এই ব্যাপারগুলো তুলেছিলাম যে আপনার সমস্যাগুলো ভুল। আর যারাই ওনাকে বলবে আপনার এই সমস্যাগুলো ভুল, বলে দেবে যে তুমি মোদিবাবুর লোক। তাহলে বলুন এরকম লোককে কি পরামর্শ দেবেন? যা বলবেন বলবে আপনার শত্রুর সঙ্গে সম্পর্ক আছে। তাহলে আপনি সঠিক কি করে হবেন? কিন্তু দেখুন মোদিজি তো আপনার জন্য পার্লামেন্টে কাঁদেন, দুঃখ প্রকাশ করেন, ১২ মিনিট আপনার প্রশংসা করেন। তাহলে ওরা তো এটা বলবেই যে আপনি মোদিজির সাথে হাত মিলিয়েছেন। আমি প্রার্থনা করছি যে রাহুল বাবুও এরকম কোনো কাজ যেন করেন যার জন্য মোদিবাবু কাঁদবেন। আগে আপনার মনে হতো মোদিজি খুবই নিষ্ঠুর, বউ বাচ্চা নেই, কারোর তোয়াক্কা করেন না। তারপর আপনার চিন্তাভাবনা পাল্টে গেল? দেখুন মোদিবাবু ওনাকে ৯০ এর দশক থেকে চিনি। যখন উনি পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন, আমিও জেনারেল সেক্রেটারি ছিলাম, ন্যাশনাল সেক্রেটারি, অটলবাবুর যুগে। তখন আমাদের এনকাউন্টার হতো যেমন আজ আপনি ডেকেছেন, কখনো আবার উনি সামনে, বিজেপি ভার্সাস কংগ্রেস। তারপর আমরা দুজনেই চিফ মিনিস্টার ছিলাম। উনি চিফ মিনিস্টার ছিলেন, উনি নিজের স্টেটের, আমি আমার। তখন সম্পর্ক ছিল, কিন্তু আমি এতটা কাছের থেকে চিনতাম না। তারপর ৭ বছর আমি লিডার অফ অপোজিশন ছিলাম আর উনি ৭ বছর। উনি এখনো প্রধানমন্ত্রী। কিন্তু খুব একটা দেখা সাক্ষাৎ, কিন্তু মিটিং, প্রত্যেক সেশনে ২-৩ টে মিটিং হতো। তাতে উনার লিসনার্স অনেক ছিল। শুনতেন মন দিয়ে সবার ভাষণ। কিন্তু আমি ভাবতাম খুব নিষ্ঠুর উনি। অনেক ব্যাপারে ৭ বছরে আমি উনার বিরুদ্ধে অনেক বলেছি অ্যাজ আ লিডার অফ অপোজিশন সামনাসামনি। যেমন আমরা সামনাসামনি আছি। সামনাসামনি বিরোধিতা করাটা খুব মুশকিলের। তাই ১ ঘন্টা আমি প্রত্যেকটা ভাষণেই উনার সামনেই বলে দিতাম যে, "আপনার এই পলিসিটা খারাপ, ওই পলিসিটা খারাপ, এটা খারাপ, এটা আপনি ডুবিয়ে দেবেন, ওটা করেছেন।" কখনো ভালো করলেও আমি কখনো বলিনি যে, "আপনি ভালো করেছেন।" হয়তো शायद আমি मेरी ভুল गलती করেছি। তা না হলে রাহুল বাবু আমাকে আগে থেকেই বলতেন যে, আমি বিজেপির লোক। কিন্তু যখন আমার পার্লামেন্ট থেকে রিটায়ার হয়ে গেলাম আমি, আমার সময় শেষ হয়ে গেল। কারণ জম্মু কাশ্মীরে থাকার সময় রিটায়ার করলাম সেটাও মোদিবাবুর জন্য, নয়তো আমি পার্লামেন্টে থাকতাম। তো উনি আমার ক্ষতিও করেছেন প্রচুর। কারণ আমি জম্মু কাশ্মীর থেকে নির্বাচিত হয়ে আসতাম। ওখানকার বিধানসভা রাজ্যসভা বেসড ছিল। তো উনি বিধানসভা ভেঙে দিয়েছেন ৪-৫ বছর ধরে, ৫-৬ বছর ধরে ওখানে গভর্নরের রুল চলছে। যখন বিধানসভাটাই ছিল না, তখন আমাকে কে নির্বাচিত করত? এই এটাই হচ্ছে তো আপনার এই বিশ্বাসঘাতকতার প্রমাণ? না তো তো এই রাগটা আমার ছিল। ঠিক আছে? আর ওই গভর্নর রুলটা তুলে নিয়ে বিধানসভা করার পেছনেও আমি খুব চেষ্টা করেছিলাম যাতে আমি পার্লামেন্টে ফিরতে পারি। তো আমার রাগটা তো আগাগোড়াই ওনার উপরে ছিল। উনার রাগ করাটাও স্বাভাবিক ছিল। কারণ আমি ৭ বছর ধরে উনার বিরোধিতা করেছিলাম। কিন্তু যখন উনি ভাষণটা দিলেন, বিদায়ী ভাষণ, তখন আমার দৃষ্টিভঙ্গিটা পাল্টে গেল। যে এই লোকটা
নিষ্ঠুর হতে পারে। এনার আর আমার চিন্তাভাবনা মেলে না। হয়তো এনার চিন্তাভাবনার জন্য দেশের ক্ষতিও হচ্ছে, কিন্তু যখন উনি ভাষণ দেওয়া শুরু করলেন, তখন আমি মোদিবাবুর অন্য চেহারাটাও দেখতে পেলাম, একজন স্টেটসম্যানের। প্রাইম মিনিস্টার কয়েকটা জায়গায় ভুল করেন, এটা আমি বলবো না। আমি আমার বইতেও লিখেছি কি কি ভুল করেছেন উনি, কিন্তু যদি এটা বলি যে পরিশ্রম করেন না, তাহলে সেটা অনেক বড় বোকামি হবে। হি ইজ আ ভেরি হার্ড ওয়ার্কিং ম্যান। কিন্তু যেভাবে উনি কেঁদেছিলেন, আর এরকম একটা দৃশ্যকে আবার আমার সামনে নিয়ে এলো, যেটাতে উনিও কাঁদলেন আর আমিও কাঁদলাম। উনি কেন কাঁদলেন? এটা তো আমার সাথে বিচ্ছেদের ব্যাপার ছিল না, কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ব্যাপার ছিল না। উনি মানবতার খাতিরে কেঁদেছিলেন। কারণ যখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম, তো গুজরাটের একটা বাস, গুজরাটের প্যাসেঞ্জার নিয়ে ট্যুরিস্ট বাস কাশ্মীরে এসেছিল। আর সকাল সকালই আমাকে সিআইডির লোকেরা বলেছিল যে এটা গুজরাটের প্যাসেঞ্জারের বাস ছিল, আর ওটার ওপর আক্রমণ হয়েছে গ্রেনেড দিয়ে, আর কিছু লোক নিহত হয়েছেন, আর কিছু লোক আহত হয়েছেন। তখন আমি যে জামাকাপড় পরেই ছিলাম, ওই সময় জলখাবারও খাইনি, চলে গেলাম। যখন লাশগুলো দেখলাম, তাদের টুকরোগুলো দেখলাম, বাচ্চারা কাঁদছিল, যখন আমি এসব অবজার্ভ করলাম, যাওয়ার পর সবাই বলছে যে চিফ মিনিস্টার এসেছে, চিফ মিনিস্টার এসেছে। তখন এই বাচ্চারা আমার পায়ে এসে, আমার বাবা মা মারা গেছে, মা মারা গেছে, ওদের ফ্যামিলি মেম্বার। তখন আমি ভীষণ রকম কাঁদলাম, খুব জোরে চিৎকার করে করে। ওই সময় মোদিবাবু গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন, ওনার ফোনটা এলো। তো সন্ধেবেলা যখন আমি বিদায় জানাতে এয়ারপোর্টে গেলাম, সি অফ করতে গেলাম এই ডেড বডিজগুলোকে, তখন প্লেনে আবার জড়িয়ে ধরলো এরা সবাই। গালাগালি দেয়নি, কিন্তু জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করছিল আমার পাগুলো ধরে, মহিলারা আর বাচ্চারা মিলে। আমিও আবার কাঁদলাম। তারপর সিএম এর ফোন এলো, তখন আমি কাঁদতে কাঁদতেই ওনার সাথে কথা বললাম। তো ওই যে সত্যটা, এখানে ন্যাশনাল লেভেলে কিন্তু কম দেখানো হয়েছে, কিন্তু গুজরাটে সেটাকে দেখানো হয়েছিল, আমার কাঁদা অবস্থা। কারণ ওই মৃত লোকেরা গুজরাতের লোক গুজরাটে ছিলেন। ছিল, আর ওরা যে প্রাইম মিনিস্টার বলেছিলেন যে লোকেরা গুজরাটে ছিল, কিন্তু কাশ্মীরের সিএম যেভাবে কাঁদছে, মনে হচ্ছে ওর পরিবারের কেউ মারা গেছে। তাই এই জন্য আমি স্যালিউট করছি, ওনার গলা বুঝে এসেছিল। আর তারপর আমি প্রাইম মিনিস্টারের পর আমি বলেছিলাম যে আমি সবার শেষে বলেছিলাম, যখন ওখানে সব লিডাররা বক্তব্য রেখেছিল, সবাই বলেছিল, তাই আমিও ওই দৃশ্যটার বিবরণ দিচ্ছিলাম। আমার নিজেরও গলা বুঝে এসেছিল। একটা ঘটনার বিবরণ দেওয়ার পর প্রাইম মিনিস্টারও কেঁদেছিলেন, আমিও কেঁদেছিলাম। আর আমার আফসোস হয় যে ওই ব্যাপারটাকে নিয়ে এরা রাজনীতি করে। ইনি তো একবারও জিজ্ঞেসও করেননি, আপনি চিফ মিনিস্টার ছিলেন, কারা মারা গেছিল গুজরাটে, কিভাবে মারা গেছিল, আজ পর্যন্ত জিজ্ঞেস করেননি। ইনি তো ওটার এই মানে বার করেছেন যে এনার আনুগত্য মোদিজির প্রতি আছে। রাহুল গান্ধীর লোকসভার মেম্বারশিপ চলে গেছে, দুদিনের মধ্যে ওনাকে দিয়ে বাড়ি খালি করানো হয়েছে। আজাদজি 2 বছর ধরে এমপি পদে নেই, উনি নিজের বাড়িতেই আছেন। ইউক্রেনে যাক একটু, ওখানে 4 বছর বেকার বসে আছে ওই বন্দুকগুলোর মধ্যে, যেমনটা আমি পাঞ্জাবে গেছিলাম বা কাশ্মীরে গেছিলাম, আর ওদের প্রাণ বাঁচাক। দেখবেন উনি ফিরলে পরে মোদি এসে নিজের বাংলো খালি করে দেবেন ওনার জন্য, প্রাইম মিনিস্টার হাউসে বসেও একটুখানি। আমি যে এত 16 বার মিলিটেন্টদের আক্রমণ থেকে অ্যাজ চিফ মিনিস্টার বেঁচে গিয়েছিলাম, 25-26 বার এই জেনারেল সেক্রেটারি হিসেবে পাঞ্জাবে বেঁচে গেছিলাম, 40 বার বেঁচেছিলাম। তো তাকে কোন প্রাইম মিনিস্টার বাড়ি দেবেন না বলুন? আর আমি তো বাড়ির ভাড়াটাও দিই, বাড়িটারও, বিদ্যুতেরও, জলেরও দিই, বিনা পয়সা থাকি না। না না, দেখুন আপনার ওপর কতটা বিপদ আছে সেটা আমি জানি। সেই হিসেব অনুযায়ী আপনাকে বাড়ি দেওয়াটা ভুল কিছু না। ওরা বলছে যে এনাকে কেন খালি করতে বলা হলো। না না, দেখুন, এনারও বিপদ হতে পারে। এনাকে খালি আপনি যেমন করবেন তেমনি ফল পাবেন। আপনি 24 ঘন্টা গালাগালি দেবেন, তাহলে উনিও তো একটু খোঁচা দেবেনই। কংগ্রেস ছেড়ে দেওয়া মানুষ আপনি একা নন। হেমন্ত বিশ্ব শর্মা, উনি ছেড়েছেন, ওনার লাভ হয়েছে,
উনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, মিস্টার সিন্ধিয়া ক্যাবিনেট মিনিস্টার হয়ে ক্যাবিনেট গেছেন। মিনিস্টার হয়েছেন, অনেকে আছেন, 1 ডজন 2 ডজন মোটামুটি আর অনেকেই এনারা আছে। তো সেই লোক, সিন্ধিয়াজি তো বিশেষ করে, ওনাকে আমি দেখতাম পার্লামেন্টে, পরিষ্কার দেখা যেত উনি সব থেকে বেশি হাসি ঠাট্টা করতেন রাহুল গান্ধীর হ্যাঁ, সাথে, হ্যাঁ। সবসময় ওনার সাথে কথাবার্তা বলতেন। আরেকজন আমাদের ইউপির একজন সিনিয়র মিনিস্টার, উনিও এনার খুব জিতেন ক্লোজ ছিলেন। প্রসাদ। না, জিতেন্দ্র প্রসাদও ক্লোজ ছিলেন, উনি তো বিজেপির মন্ত্রী। আরেকজন সুস্মিতা ছিলেন, ওনাকেও এমপি বানিয়েছিলেন। ইনিও প্রায় ওনারই বয়সী, ওনার থেকে ছোটই হবে। মহিলা কংগ্রেসের ন্যাশনাল প্রেসিডেন্ট, উনি চলে গেলেন ওই টিএমসিতে এমপি হয়ে গেলেন। তো 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 এদের ওনাদের তো সব নবীনরাই ছেড়ে চলে যাচ্ছেন ওনাকে। কেন চলে যাচ্ছেন? এনার স্বভাবের জন্য। হেমন্তর গল্পটা তো আমি শুনেছিলাম, উনি দেখা করতে গেছিলেন, সেই সময় রাহুল গান্ধী নিজের কুকুরকে বিস্কিট খাওয়াচ্ছিলেন, ওনার সাথে কথা বলেননি। ওই হেমন্তর গল্পটা আমি ওখানে লিখেছি কিন্তু। কারণ মিসেস গান্ধী আমাকেই পাঠিয়েছিলেন এখানে, যে দেখো মেজরিটি হেমন্তর আছে। তখন আমি লিডার অফ অপোজিশন ছিলাম, ঠিক আছে? শ্রীনগর থেকে আমাকে ডেকে পাঠালো, যেখানে ঝামেলা হচ্ছে। উনি ভোট অফ হেমন্তকে সিএম এর বিরুদ্ধে ভোট অফ নো কনফিডেন্স দিয়েছে, তাই আপনি করুন এটার ব্যাপার, ইলেকশন করুন এখানে। তাই আমি আমার বাড়িতে, দিল্লির বাড়িতে হেমন্তকে ডাকলাম, আর ওনার সাথে ৪৫ এমএলএ ছিল। সিএমকে ডাকলাম, ওনার সাথে ৭ জন এমএলএ ছিল। আর মিসেস গান্ধী বলেছিলেন যে যাও, যার কাছে ৪৫ জন আছে তাকেই লিডার বাছো। আর সকালে যাওয়ার কথা ছিল আমার। সন্ধেবেলাতে রাহুল গান্ধীর ফোন এলো যে আপনি যাবেন না? সকালে আমার সাথে দেখা করলেন। সকালে দেখা করতে গেলাম তো সিএম ওনার পাশেই বসেছিলেন, আর বললেন না ইনিই থাকবেন। তখন আমি বললাম হেমন্তর, ওনার কাছে মেজরিটি আছে, এনার কাছে ৭ আছে, ওনার কাছে ৪৫ জন আছে, ওনার চলে যাবে। বললেন যেতে দিন, নর্থ ইস্টের ইনচার্জ ছিলেন উনি, তাতে কি হয়েছে? উনি চলে যেতে চাইছিলেন, চলে গেছেন। তাহলে আজ কেন কাঁদছেন? উনি পুরো ৮টা স্টেট নিলেন নর্থ ইস্টের, যার উনি ইনচার্জ ছিলেন। তারপরেও বলেন যে কংগ্রেসের ভালো কাজ করেছেন। কংগ্রেসের ভালো কাজ করেছেন না মোদিবাবু রাস্তা সহজ করেছেন? ক্যাপ্টেন অমরিন্দর সিং এর সাথে কি হয়েছিল? উনি তো মুখ্যমন্ত্রী ছিলেন। উনিও ছিলেন, সেটাও এখানে লেখা আছে, আর সেটাও ওয়ার্কিং কমিটিতে আমি তুলেছিলাম। এখন আমি পুরো ওয়ার্কিং কমিটির তো সবকিছু বলবো না, একটুখানি বলবো। ঠিক তো আছে, আমি অল্পই বলুন, কিন্তু স সত্যিটা স বলুন। দেখুন, আমি তো সত্যিটাই বলি। এই ব্যাপারে আমি গান্ধীবাদী, সত্যি বলার ক্ষেত্রে। আমি ওয়ার্কিং কমিটির মানে তারপরে, মানে ভরাডুবির পরে আরকি বললাম, যখন ডাকলাম, তখন আমি বললাম সবার ১ম এ ওই আসামিকে আনো যে এই পাঞ্জাবকে ডুবিয়ে দিয়েছে। ৪ মাস আগে ইলেকশন ডেট থেকে কোন মাথামোটা লোক চিফ মিনিস্টারকে চেঞ্জ করে, হ্যাঁ? গ্রামে ক্লাস 6 এ আমাদেরকে পড়ানো হয়েছিল যে মিড স্ট্রিমে ঘোড়া কখনো পাল্টাতে নেই। মিড স্ট্রিমে ঘোড়া বদলালে কিন্তু ভেসে যাবে একটা একেবারে। ঘোড়া ভালো এসেছিল না, নবজ্যোৎ সিং সিধু? হ্যাঁ, ব্যাপারটা সত্যি। এত বড় ঘোড়া আমি দেখিনি। যে প্যাসেঞ্জারকে নিয়ে নিজেই ডুবে যায়। আজ পর্যন্ত ভারতবর্ষের ১৩৮ বছরের ইতিহাসে না পড়েছি আর না ৫০ বছর ধরে দেখেছি যে কংগ্রেস প্রেসিডেন্ট আ আ নবজোৎ সিধু ইলেকশনের প্রচারে বলে যে এই চিফ মিনিস্টারটা মিথ্যে বলছে, ইনি আপনাদের যে প্রমিস করছে সেটা ভুল করছে, কারণ ইনি তো জিততেই পারেন না, ইনি চোর। এইটুকুই নয়, উনার মেয়েও ইলেকশনের প্রচার করেছেন পার্টির যে আমাদের চিফ মিনিস্টার চোর। তো কোন গাধা ভোট দেবে, হ্যাঁ, ওই পার্টিকে? যার যা- যার পার্টি প্রেসিডেন্ট, উনি আর ওনার মেয়ে প্রচার করছে যে আমাদের চিফ মিনিস্টার চোর, আমাদের পার্টি চিফ মিনিস্টার চোর। তো ভোটটা লোকেরা কেন দেবে? তাই যে এনার সিলেকশন করেছে এরকম প্রেসিডেন্ট লোককে, তিনি বিজেপিকে সাহায্য করছেন নাকি আমি করছি? উনি মোদিবাবুকে সাহায্য করছেন নাকি আমি করছি? শোনা যাচ্ছে রাজস্থানে এখন বিদ্রোহ হতে চলেছে, সচিন পাইলট অনেকদিন ধরে রেগে আগুন হয়ে আছেন। এখন দেখুন, আমি তো চাই যে কংগ্রেস বেঁচে থাকুক, ঠিক আছে? কিন্তু ক্যাপ্টেন নিজেই চায় যে জাহাজ ডুবে যাক, তাহলে আমি কি করে বাঁচাবো? ক্যাপ্টেন চাইছে যে তাড়াতাড়ি, আর
যেখানে বেশি ঝড় জল হচ্ছে সেখানে নিয়ে যাও। এখানে ডুবছে না জাহাজ, এখানে অর্ধেকটা 90% ডুবে আছে, কিন্তু ঠিক আছে তো, তাহলে একটু এখনো ওপরে আছে, তাহলে যেদিকে ঝড় বেশি আছে সেদিকে নিয়ে যাও, আচ্ছা, তাহলেই একজন ডুবে কবি যাবে তাড়াতাড়ি। বলেছিলেন না যে মেরি কশ্তি वहीं ডুবি जहां पानी ही कम था। তবুও তো জল ছিল, এটা তো বালির মধ্যে ডুবে যাচ্ছে। আজাদ সাহেব উনি বলেন যে ও নফরত के बाजार में मोहब्बत के दुकान खुलने निकले, তো ওই দোকানে আপনারও কি যাওয়ার ইচ্ছে আছে? না না না, আমার অভ্যেস প্রথম থেকেই, ছোটবেলা থেকে নিজেই রোজগার করার দিকে, অন্যদেরকে খাওয়ানো, রোজগার করে। আমি কারুর টাকায় খাই না, ঠিক আছে? কারুর কাছে ভিক্ষে করেও কিন্তু খাই না। উনি ভিক্ষে করে খান, ঠিক আছে, প্রশংসা করো, জুতো পালিশ করো, আর দিয়ে দাও পজিশন, আর আমার বিরোধিতা করো, মোদির বিরোধিতা করো। আমার বিরোধিতার মোদির বিরোধিতা করলেই তো আপনি পাওয়ারে চলে আসবেন। তো গড ব্লেস দেম, আই উইশ দেম ওয়েল। একটা ব্রেক নিয়ে নিচ্ছি, আর ব্রেকের পরে আপকে আদালতে অভিযোগ আর প্রশ্নের সম্ভার নিয়ে ফিরছি। সোনিয়াজির সাথে আপনার যে রিলেশনশিপ ছিল সেটা দেখে আমার মজুর সুলতানপুরের ওই লাইনটা মনে পড়ে যাচ্ছে, रहते थे कभी जिनके दिल में हम जान से प्यारों की तरह बैठे हैं उनके कूचे में आज गुनहगारों की तरह। বাহ! ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন ভারতবর্ষের সব থেকে বরিষ্ঠ নেতাদের মধ্যে একজন গুলাম নবী আজাদ। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে বরিষ্ঠ নেতা গুলাম নবী আজাদের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন অকৃতজ্ঞ। আজাদ সাহেব, কংগ্রেসের লোকেরা আজ বলছে যে 50 বছরে কংগ্রেস আপনাকে কি না দিয়েছে। ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট বানিয়েছে, রেকর্ড টাইম জেনারেল সেক্রেটারি বানিয়েছে, পার্লামেন্টারি বোর্ডে আপনি ছিলেন, যখন যখন কংগ্রেসের সরকার এসেছে 4 জন প্রধানমন্ত্রী আপনাকে মিনিস্টার বানিয়েছিলেন, আর আপনি ছেড়ে দিলেন, পিঠে ছুরি বসিয়ে দিলেন। রাজনীতিতে একটা কথা বলা হয়ে থাকে, ইউ হ্যাভ টু আর্ন। তাই গুলাম নবী আজাদ লাঙ্গল চালিয়েছে, বীজ পুঁতেছে, গরমের মধ্যেও, শীতের মধ্যেও, বরফের মধ্যেও, জুন মাসের মধ্যেও, জানুয়ারি মাসের মধ্যেও, আর চাষ করে গেছে। গুলাম নবী আজাদ 2টো রুটি খেয়েছে, আর দিল্লিতে বসে ওনারা 10টা রুটি খেয়েছেন, যারা জমিতে যায়ওনি। তাই গুলাম নবী আজাদের ওই চাষবাসে যাদের বেশি লাভ হয়েছে তাদেরটা তো বলে না। তাই এটা রাহুল গান্ধী বাবু করে দেখুক না, সব স্টেটে যান, মোদী বাবুকে দেখতেও পাওয়া যাবে না। এখন সোনিয়াজি মানে যখন আমি 8টা স্টেটের মধ্যে 7টা স্টেটে জয় এনে দিয়েছি, তখন কাকে মন্ত্রী বানাবেন? ওখানে এরকম মন্ত্রী আছেন যিনি স্টেটটাই আজ পর্যন্ত দেখেননি। আর আমি নিজেও খুব সিম্পল পোর্টফোলিও নিতাম, যেটাতে কোনো টাকা পয়সার লেনদেন ছিল না। সোনিয়াজির সাথে আপনার যে রিলেশনশিপ ছিল সেটা দেখে আমার মজুর সুলতানপুরের ওই লাইনটা মনে পড়ে যাচ্ছে, रहते थे कभी जिनके दिल में हम जान से प्यारों की तरह बैठे हैं उनके कूचे में आज गुनहगारों की तरह। দেখুন, আমি যে ভালোবাসা পাই, রেসপেক্ট পাই, আমার মনে হয় উনিও সেটা পান। উনারও আফসোস থাকবে আর আমারও আফসোস আছে। কিন্তু যে লোকগুলো দায়ী, এতে শুধু রাহুল গান্ধী দায়ী নয়, কিন্তু এতে আরো অনেকেই দায়ী আছেন। আমি তাদেরও উল্লেখ করেছি যে কে ডোবাতে চাইছে। এদিকে আমাকেই বলছে যে আমি ভুল করছি, উনি ঠিক বলছেন। তাহলে ডোবানোর জন্য যে ওখানে গেছে ও তো ডুবছেই, তুমিও ডুবে তো যাও। এত কিছু হচ্ছিল, সোনিয়াজি হস্তক্ষেপ করেননি? আপনি না না, ওনার সাথে উনি কথা বলতেন যে বলেননি? হ্যাঁ, উনি স্বীকার করতেন যে হ্যাঁ ডুবতে চলেছে, আমি জানি, কিন্তু তবু ওনার উপরই ভরসা করতেন। আমার সামনে তো ওনার বিরুদ্ধে বলতেন যে এরাই ডোবাচ্ছে, এরাই ডুবিয়ে দেবে, কিন্তু ভরসাটাও করতেন, নৌকোটা ওকেই চালাতে দিতেন। তাই আপনি যদি ডুবতেই চান তাহলে আমি কি করতে পারি? আপনার নৌকো পার করে দিতে পারি কি? স্যার, আমি শুনেছি গার্ডেনিং আপনার প্রথম প্রেম, আর আপনি ওখানেই অনেকটা সময় কাটান। আমার গার্ডেনে, দিল্লিরই গার্ডেনে প্রায় ৩০-৩৫ রকমের ফুল আছে, আর হেড গার্ডনার আমি নিজেই। কোভিডেও কিন্তু আমি নাম্বার 1 ছিলাম, কোনো কম্পিটিটরই ছিল না। এখন অনেক বছর হয়ে গেল, আমি কম্পিটিশন করিও না যে বেচারা অন্য কেউ যেন জিততে পারে। নাহলে তো আমি জিততে থাকবো। তাই
আপনি তো আপনার শখ পূরণ করার জন্য অনেকটা সময় দেন, ৮-৮ ঘন্টা খুরপি চালান গার্ডেনে। আর রাহুলজি বিদেশ যাওয়ার শখ পূরণ করেন, তাতে কেন লোকেদের প্রবলেম হয়? না, না। দেখুন, দেখুন, দেখুন খুব, খুব ভালো কথা আপনি বলেছেন। তো আমি বলছি যে উনি উনার শখ জীবনে যত রকম আছে, আরও শখ আছে। ভালো মানুষ উনি। প্রত্যেকটি মানুষ যার শখ নেই সে হচ্ছে বেকার লোক। সেই শখগুলো পূরণ করুন। এটাকে কেন ডোবাচ্ছ? এটার তো শখ নেই। যেই জিনিসের শখ নেই এটা তো ওনার একটা মিশন যে মোদিজির সাথে লড়াই করতে চান। আর আপনাকে বলেন ৭ বছর এলোপিতে থেকেও ঠিক করে লড়াই করেননি। সব লড়াই ওনাকে লড়তে হতো। এমন লড়াই লড়ছেনই বা কেন যেটাতে মোদিবাবু বিজেপির লোকেরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এনার আরতি করেন যে ইনি যেন থাকুন। এই কথাটা আপনি ঠিকই ধরেছেন। এখন যদি এত কিছু বলি তাহলে তো বলবে ইনি আরএসএস এর। এখন তো তাই বলে। আপনার এই ব্যাপারেও প্রবলেম আছে যে নতুন যুগের যে ক্যাম্পেইনিং হয়, যেখানে ফেসবুক আছে, যেখানে টুইটার আছে, সোশ্যাল মিডিয়া আছে, সেগুলোর উপরে এত বেশি কেন নজর দেওয়া হচ্ছে? হ্যাঁ, এটা আজ থেকে আমার চিন্তাভাবনা নয়। ৮৭-৮৮ সালের কথা, যখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম পার্টির। আমি স্যাম পেট্রোদাকে তখন চিনতাম না। উনি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমেরিকায় কাজ করেন, ভালোই কাজ করেন। রাজীব গান্ধী বাবু নিজের প্রাইম মিনিস্টার অফিসে ডেকে পাঠালেন। আমি গেলাম। তো বললেন, "ইনি হলেন স্যাম পেট্রোদা। ইনি আমেরিকায় কাজ করেন। তো একটা নতুন জিনিস তোমাকে দেখাবো।" বললাম, "দেখাও।" "কম্পিউটার।" আমি কম্পিউটার দেখিনি। কেউই দেখেনি তখনও ভারতবর্ষে। আমার কলিগসের মধ্যে আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু সি দ্য কম্পিউটার। ইনি বললেন, "এটা হলো কম্পিউটার।" "এটা কি করে কাজ করে?" বললাম। তখন বলল, "এতে সবার নাম আছে, কংগ্রেসের প্রত্যেকের নাম আছে, ব্লক ধরে। এই যে তুমি ঘুরে বেড়াও, পাঞ্জাবের গ্রামে-গঞ্জে যাও, ওখানকার গ্রামে, গ্রামে ঘুরে বেড়াও, কোনো গ্রামে যাওয়ার দরকার নেই।" রাজীব গান্ধী বললেন, "তুমি এখানে কম্পিউটার থেকেই ওনাকে এইসব করে দাও।" তো আমি বললাম, "ধন্যবাদ।" তখন আমি ওনাকে, স্যাম পেট্রোদাকে, বেচারা আমেরিকা যান, আমাদের প্রাইম মিনিস্টারের মাথা খাবেন না। হ্যাঁ? ভালো একজন প্রাইম মিনিস্টার এসব রঙ্গতামাশা দেখিয়ে ওনাকে খারাপ করা? এটা ভারতবর্ষ। এটা আমেরিকা নয় যে যেখানে আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশন লড়েন টেলিভিশনে। এখানে গ্রামে গঞ্জে যেতে হয়, বাড়িতে, বাড়িতে ঘুরতে হয়, চা খেতে হয়, এখন খাটিয়াতেও যুগ বসতে পাল্টে হয়। গেছে আজাদ সাহেব। আপনি কিছু পুরনো যুগেই পড়ে আছেন। না, না, যুগটা একই আছে। মোদি বাবু পুরনো যুগের লোক, হ্যাঁ? দেখুন এখন উনি সরকার চালাচ্ছেন। ইনি নতুন যুগের লোক। ৪০ টা সিট পায়। শুধু শুধু আপনাকে এটা বুঝতে হবে যে আপনি আমেরিকান সিটিজেন নাকি ভারতবর্ষের সিটিজেন। ভারতবর্ষের সিটিজেন হলে ভারতের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। জনগণের মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান? রাহুল বাবু আর প্রিয়াঙ্কা দেবীকে আপনি ছোটবেলা থেকেই দেখেছেন। তো দুজনের মধ্যে আপনার মতে কে ন্যাশনাল লিডার হতে পারে? এটা আমার কাজ নয়। আমি তো ওদের আমার বাচ্চাদের মতোই দেখেছি। আচ্ছা। আর প্রিয়াঙ্কাকে তো আমি আমার মেয়ের মতনই ভাবি আরকি। আর মেয়েই বলি ওকে। তাই এইজন্যে আমি কখনো ওর বিরুদ্ধে একটা কথাও বলিনি। আচ্ছা। আর রাহুল গান্ধীর বিরোধী আমি নই। রাজীব গান্ধী বাবুর ছেলে উনি, ঠিক আছে? আমি চাই উনি সুস্থ থাকুক, এগিয়ে চলুক। আমার শুধু ওনার প্রতি একটাই রাগ আছে, যে জিনিসে তোমার ইন্টারেস্ট নেই, ওই জিনিসটাকে কেন আগলে রেখেছ? রাজনীতি। ইন্দিরা গান্ধী 24/7, রাজীব গান্ধী 24/7, নেহরুজি 24/7, কিন্তু এ তো 24 মিনিটও নয়। আর মোদিবাবু হচ্ছেন 26/7। ২ ঘন্টা এক্সট্রা উনি কোথাও থেকে। এক কাজ করো, একটা সুপারসনিককে ভেঙে ফেলো, আমি খুশি হব। আমি বিজেপি আইডিওলজির লোক নই, কিন্তু উনি তো F-16, আর আপনি তো রিকশাও নয়, হ্যাঁ? তাই যেটা আপনার দ্বারা সম্ভব নয় সেটা ছেড়ে দিন, যার দ্বারা সম্ভব তাকে দিয়ে দিন। কিন্তু চালাবেও নিজে, আর সাহসটাও নেই। এই লোভই হচ্ছে পতনের কারণ। তাই রাহুল বাবুর কাছে আমার অনুরোধ যে
ওপরওয়ালা ওনাকে দীর্ঘায়ু করুক, সুস্থ রাখুক, কিন্তু এটা আপনার দ্বারা সম্ভব নয়। আমি এতগুলো বছর মিনিস্টার ছিলাম ইন্দিরা গান্ধীর সময় থেকে। আমি বলেছিলাম, ভাই এই ফাইন্যান্স আমার কমার্স আমার দ্বারা হবে না, আমাকে দেবেন না। আমি সোশ্যাল সেক্টরে, হেলথ আছে, আমার এডুকেশন আছে, বাকি জিনিসগুলোতে আমি সক্ষম। তাই মানুষের এইটুকু ট্রুথফুল তো হওয়াই তো উচিত। আপনি কখনো ওনাকে বলেননি যে তোমার দ্বারা কিছু হবে না, ছেড়ে দাও? যে যে ওনাকে বলবে তোমার দ্বারা হবে না, তুমি প্রো মোদি, তাই জন্য আমাকে বলছো। ওনার শুধু একটাই কথা, এটা ভুল করছো, আচ্ছা তাহলে তুমি প্রো মোদি, তাই জন্যে মিডিয়া কোশ্চেন করবে, তুমি মোদির লোক, প্রো মোদি। আরে মিডিয়ার কাজ। আমার সাথে দেখা করেছিল 4-5 জন মিডিয়ার লোক, যে আমরা প্রশ্ন করেছিলাম, হ্যাঁ বলছে তোমরা তো মোদির লোকজন। আরে আপনি এত প্রশ্ন করেন, মিডিয়ার তো কাজই অকওয়ার্ড প্রশ্ন করা। ওরা আপনাকে তো ভালোবাসবে না। মিডিয়ার লোকেরা পেপার বা টেলিভিশন তখনই চলবে যখন আপনার অকওয়ার্ড লাগবে, প্রশ্ন করবে। আর লিডারের কাজ হচ্ছে অকওয়ার্ডনেস বের করা, ওরা আপনাকে সাজিয়ে দেবে। ঠিক আছে তো, যে আমরা এই প্রশ্ন করব, এই উত্তর দেব, ওসব চলবে না। একবার দুবার চলতে পারে, কিন্তু প্রতিদিন তো আর চলবে না। প্রতিদিন তো নিজের বিবেক দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে উত্তর দিতে হবে। উনি মিডিয়াতেও চান ওনার পছন্দের লোক থাকুক, আর কেউ যদি ইনকনভিনিয়েন্ট প্রশ্ন করলে তাহলে মোদির হয়ে গেল সে। মোদিবাবু এনার মতো নয়, তাহলে তো উনি ঈশ্বর। আরে মোদিবাবু নিজের কাজ করছেন, উনি তো তোমার পেছনে লাগছেন না। এখন যখন আপনি না, এরকম কোনো ব্যাপার না, মোদিজিও খুব পেছনে লাগেন। প্রশ্নটা কি? প্রশ্ন হলো এই 24 ঘন্টায় উনি একবার পেছনে লাগলেই সেটা একটা ব্রেকের জন্য থামছি, আর ব্রেকের পর আপকে আদালতে গুলাম নবী আজাদের উপর অভিযোগ আর প্রশ্নের সম্ভার নিয়ে ফিরছি। কিন্তু প্রিয়াঙ্কা হ্যাঁ, এরকম গান্ধীর আমি বলি। অ্যাক্টিভ পলিটিক্সে আসতে এত দেরি হলো কেন? ফ্যামিলিরই সিদ্ধান্ত ছিল যে মেয়েকে আনবো না, শুধু ছেলেকেই আনবো। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি ভারতবর্ষের সব থেকে অভিজ্ঞ নেতার মধ্যে একজন গুলাম নবী আজাদের ওপর। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে বরিষ্ঠ নেতা গুলাম নবী আজাদের ওপর অভিযোগ হলো যে এনার কথার মধ্যে দ্বিচারিতা থাকে। আজাদ সাহেব, আমি আপনার বই পড়েছি। যেমনটা আপনি বলেছেন না, যে যেসব লোকেরা এত পরিশ্রম করে না, রাহুলজি এত পরিশ্রম করেন না, উনি গ্রামে যান না, যদি উনি করতেন তাহলে আরো ভালো হতো। কিন্তু আপনি তো নেহেরু গান্ধী পরিবারের লোকজনদের বাড়ি বাড়ি গিয়ে ডেকে এনে ইলেকশন লড়াতেন। আপনি আপনার বইতে লিখেছেন 1999-এর মে মাসে সোনিয়া গান্ধী কংগ্রেসের অধ্যক্ষ হতে চাননি, 6 মাস অপেক্ষা করতে চেয়েছিলেন, আপনি পার্সুয়েট করে বানিয়েছিলেন। হ্যাঁ, প্রত্যেকটা পরিস্থিতিতে কাউকে না কাউকে ব্যবহার করা হয়, আর প্রত্যেকটা মানুষকে সারা জীবন ধরে ব্যবহার করা যায় না। যেমন এটা সত্যি কথা যে সবার প্রথমে সোনিয়া গান্ধীকে, সবার প্রথমে আমি রাহুল, রাজীব গান্ধী আর ইন্দিরা গান্ধীর ব্যাপারে আমাদের আলোচনা হয়েছিল ওনাকে রাজনীতিতে আনার জন্য। এটা কোইন্সিডেন্স ছিল যে ওনার মিসেসকেও আনার জন্যেও আমার সময় শুরু হয়েছিল কথা। কারণ কেসরি বাবুর সময় যখন 98-তে ইলেকশন হয়েছিল, তখন আমি ওনাকে বলেছিলাম যে ক্যাম্পেনের জন্য, এখন বেচারা কেসরি বাবু তো ক্যাম্পেন করার মতো আমি অবস্থায় নেই। শুনেছিলাম আপনি ওনাকে ক্যাম্পেইন করতেই দেননি, না 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 না, আর এরকম ওই কিছু না। আর ইলেকশনে সোনিয়াজিকে প্রজেক্ট করেছেন। উনি চেয়ারম্যান ছিলেন ক্যাম্পেন কমিটির, আমি কনভেনার ছিলাম। আর চেয়ারম্যান বাই ভার্চু উনি প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু বেচারা একদমই, মানে উনি স্পিকার হিসেবেও ভালো ছিলেন না, আর খুব একটা কোথাও যেতেন না, বয়স্ক ছিলেন। তাই আমি ওনাকে বললাম যে যদি সোনিয়া দেবীকে দিয়ে প্রচার করানো হয় তাহলে এতে খারাপের কি আছে? তো বললেন, আমি তো অত ভালো করে চিনি না, তুমি ভালো করে চেনো, তাহলে রাজি করাও। আমি গেলাম, 1-2 দিনের মধ্যে রাজি করালাম, আর উনি প্রচার করলেন। ডিটেলের জন্য ওনাকে বই পড়তে হয়েছিল। কয়েক মাস পরে আমরা হেরে গেলাম, 98-এর ইলেকশন বাজেভাবে হেরে গেলাম। আমরা ভেবেছিলাম এবার উনি লিডার, সেটার কারণও ছিল অবশ্য। আমাদের অনেকগুলো লিডার্স অধ্যক্ষ হতে চেয়েছিলেন।
তাই আমি ভাবলাম যে সাকসেশনের জন্য মোগলদের মতো যুদ্ধ শুরু হবে বোঝা। তো ন্যায়ের জন্য এই যুদ্ধকে আটকানোর জন্য বলা হলো যে সোনিয়া গান্ধীকে সামনে আনো। তাই উনাকে যে ২ জন রাজি করাতে গিয়েছিল, উনারা বললেন যে উনি রাজি হচ্ছেন না। কেন উনি রাজি হচ্ছেন না? বলল যে উনি বলছেন যে ৬ মাস সময় দাও। তো আমি বললাম, "ঠিক আছে, আমি এখনই সিদ্ধান্ত নিচ্ছি।" তখন আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম, "আপনি কি আসতে চান?" বলল, "না, আমাকে ৬ মাস সময় দাও।" আমি বললাম, "আমি আপনাকে একটাই প্রশ্ন করব, ওটার উত্তর দিন আপনি। আপনি কি রাজনীতিতে আসতে চান নাকি আসতে চান না?" উনি বললেন, সোনিয়া গান্ধী বললেন, "হ্যাঁ, আসতে চাই। কিন্তু ৬ মাস পরে।" আমি বললাম, "ম্যাডাম, আই এম সরি, রাজনীতির মানে হলো নাও অর নেভার। আমাদের আজকে প্রেসিডেন্টের প্রয়োজন আছে। আমাদের এই সময় শূন্যস্থান হয়ে আছে। এই শূন্যস্থান ফিল করার জন্যই আমাদের এখানে লড়াই চলছে। আমাদের তো আজকে নির্বাচিত করতেই হবে প্রেসিডেন্ট। আমরা প্রেসিডেন্ট নির্বাচিত না করে কি করে থাকব? তো হয় আপনি আজই প্রেসিডেন্ট হবেন, নয়তো কখনো হবেন না।" তো মিসেস গান্ধী বললেন, "একদম ঠিক আছে। তাহলে হয়ে যাব। ঠিক আছে।" তো হয়ে গেলেন। তো তাতে উনার অ্যাকসেপ্টেবিলিটিও হয়ে গেল। আমি কিন্তু কিন্তু আফসোস আপনি এটা করছি না। বলছেন না যে সোনিয়াজিকে ওই পোস্ট দেওয়ার জন্যে সীতারাম কেশরীকে ঘরে আটকে রাখা হয়েছিল? না, না, এসব পরে ফালতু টানতে, কথা। টানতে না, না, বাইরে না, বের না, করে আনা ওসব হয়। ফালতু কথা। এগুলো সব ফালতু কথা। একেবারে ননসেন্স। ওগুলো সব ফালতু কথা। উনি বাড়ি চলে গিয়েছিলেন। নিজের বাড়ি চলে গিয়েছিলেন, আর তাছাড়া উনার সাথে ওয়ার্কিং কমিটির ২ জন লোকও গিয়েছিলেন। ঠিক আছে তো? আপনি বইতে লিখেছেন বিলারির ব্যাপারে, যেখান থেকে আপনি নিয়ে গেছিলেন সোনিয়াজিকে ভোটে দাঁড় করানোর হ্যাঁ, জন্যে। হ্যাঁ, সেটা ঠিক। সেই কথাটা আমি বলেছি। এক্ষুনি আমি বললাম যে ওনাকে আমি এই কারণে বলেছিলাম যে উনি ওখান থেকে দাঁড়িয়েছিলেন, মানে আরকি রায়বরেলি থেকে। তো আমি সোনিয়া দেবীকে বললাম যে, "আপনি রায়বরেলি থেকে তো আপনার ফ্যামিলি সিট আছেই, যে কেউ দাঁড়াতে পারে। আপনি কর্ণাটক থেকে, সাউথ থেকে জিতে আসুন। তাহলে সাউথে কংগ্রেসের, আমি সবসময় যেটা করেছি সেটা কংগ্রেসের ভালোর জন্যই করেছি। যখন জিতে গেলেন, তখন কংগ্রেসের ভালোর জন্য আমি সোনিয়া গান্ধীকে আমি বললাম, দেখুন, ইন্দিরা দেবীও একটা ভুল করেছিলেন। এবার আপনি ভুলটা করবেন না। যে সাউথ থেকে আপনি ইস্তফা দেবেন আর তারপর এখানের ধারাবাহিকতা বজায় রাখবেন। আপনি কর্ণাটক রাখুন আপনার কাছে। আর রায়বরেলিতে আপনি প্রিয়াঙ্কাকে নিয়ে আসুন। কারণ প্রিয়াঙ্কা আপনার ইলেকশনের ইনচার্জ ছিল। উনি কিন্তু জানেন এসব। কিন্তু ২-৩ দিনের দিন দেখলাম যে উনি ওকে দেননি, অন্য কাউকে দিয়ে উনি দিলেন। বিল্লারি থেকে তো ইস্তফা দিয়ে হ্যাঁ, দিয়েছিলেন। বেলারি থেকে। তো এক তরফ কেরালা আছে কিন্তু আর আরেক প্রিয়াঙ্কা তরফ, গান্ধীর অ্যাক্টিভ পলিটিক্সে আসতে এত দেরি হলো কেন? সেটা ফ্যামিলির ব্যাপার ছিল। ওটা ওটা আলাদা ব্যাপার ছিল। আমি বইতে সব লিখিনি। যে ওটা ফ্যামিলিরই আ সিদ্ধান্ত ছিল যে আ মেয়েকে আনবো না, শুধু ছেলেকেই আনবো। কিন্তু পরে উনি এলেন, কিন্তু পিছনেই হ্যাঁ, রয়ে ও গেলেন। একটু মনে হচ্ছিল নৌকোটা একজনের দ্বারা চলছে না, যখন চলে দুজনে চালায়। কিন্তু প্রিয়াঙ্কার নিজের সবসময় ইচ্ছা ছিল ক্ষমতায় আসার, হ্যাঁ, পুরোপুরি ছিল। আর রাহুলের ছিল না। কারণ আমি এমপি হওয়ার আগে আমি কিচ্ছু জানতাম না ওদের ব্যাপারে। কারণ রাহুল নয়, প্রিয়াঙ্কার ব্যাপারে আমি বলব, ইচ্ছে ছিল যে রাজীব বাবু আর আমি, যখন রাজীব বাবু আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন আর আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, তো কখনো, কখনো আমাদের ২টো বেজে যেত। ডিনার না করেই তো উনি ভেতরে যেতেন আর ওখানে যা থাকতো খাবার-দাবার বেঁচে থাকতে, সেগুলো টেবিলে নিয়ে আসতেন। তো আমি বলতাম যে, "সবাই তো শুয়ে পড়েছে।" তখন বলতেন, "না, মেয়ে এখনো জেগে অপেক্ষা করছে।" তো এর মানে হলো যে তখনকার সময় থেকেও দেখতো যে এটা খুব পরিশ্রমের কাজ কিন্তু। ২টো অবধি কাজ করতে হয়। তো ওরা তো আসা যাওয়াও করত। কখনো এটা দেখতো যে এত রাত অবধি কাজ করছে। ঠিক আছে তো? তাই একটা অ্যাপটিটিউড ওর মধ্যে আমি দেখেছি। এখন শোনা যাচ্ছে যে সোনিয়াজির শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, তাই উনি রায়বরেলিতে দাঁড়াবেন না, আর প্রিয়াঙ্কা ওখান থেকে দাঁড়াবেন। এবার সেটা ওনাদের বাড়ির ব্যাপার। সেটাতে আমার কিছু বলার নেই। আপনি তো ওদের বাড়িটা চেনেন ভালো করে। দেখুন, আমরা এখন রাজনীতির কথা বলছি, বাড়ির ব্যাপারে বলছি না। বাড়ির কথা আমি কখনোই ওদের ব্যাপারে বলব না। বাড়িতে ওনাদের আরেকজন মেম্বার আছেন, রবার্ট ভাদ্রা। আমি ওর ব্যাপারে কিছু বলব না, না। উনি বলেছেন যে উনি রাজনীতিতে আসতে হ্যাঁ, চান। আসুক, এটা তো সবাই তো এখানে। উনি বলেছেন, আমি পাবলিকের এত কাজ করেছি যে আমি যদি আসি অনেক ভালো পারফর্ম করব। দেখুন, লক্ষ, লক্ষ লোক রাজনীতি করে। লক্ষ, লক্ষ লোক। আমাদের ইলেক্টেডই তো
কত লোক আছে? আমাদের পঞ্চায়েত শাসনে তো ১০ লাখ বা ৩০ লাখ লোক আছে। ১০ লাখ তো শুধু আমাদের মহিলাই আছেন। তো লক্ষ, লক্ষ লোক ব্লক, ডিস্ট্রিক্ট, এমএলএ হাজার, হাজার লোক আছে। ওরাও না, রাজনীতিতে আছে। পরিবারের লোকেরা এলে অনেক দায়িত্ব সামলাতে পারবেন। আপনার মনে হয় না যে উনি সামলাতে পারবেন কংগ্রেস পার্টিকে? আপাতত যেটা আছে সেটা আগে সামলে নিক, হ্যাঁ? আপনার মতে কে হতে পারত যে লিড করতে পারত, পার্টিকে এগিয়ে নিয়ে যেতে পারত? এবার এই লড়াইটা তো ৬-৭ বছর ধরে চলছে, হ্যাঁ? রাহুল গান্ধীকে আমি ইলেক্ট করেছিলাম। সোনিয়া দেবী চাইতেন, উনি ওনাকে ওই ভাইস প্রেসিডেন্ট করেছিলেন। তারপরে সবাই প্রেসিডেন্ট বানিয়েছে, ঠিক আছে? আমিও ওনার সাপোর্টে ছিলাম প্রেসিডেন্ট বানানোর সময়। কিন্তু অর্ধেকটা পথ পেরিয়ে ইস্তফা দিয়ে দিলেন। আর অর্ধেকটা পথ পেরিয়ে ইস্তফা কেন দিয়েছেন সেটা আমি বলব না। সেটা আমার ভালো লাগবে না বলতে। রাহুল গান্ধী বিদেশে গিয়ে আমাদের দেশের ছবিটা খারাপ করছেন। তো আপনার কি মনে হয় যে উনি কিভাবে এসব সামলাতে পারবেন? দেখো, যখন আমি জুনিয়র মিনিস্টার হয়েছিলাম ৩১-৩২ বছর বয়সে, তো আমাকে এইটাই বলা হয়েছিল যে যখন বিদেশে যাবে, তখন না নিজের দেশের ব্যাপারে খারাপ কোনো মন্তব্য করবে, না দেশবাসীদের নিয়ে খারাপ কিছু বলবে, আর না সরকারের ব্যাপারেও খারাপ কোনো কথা বলবে। কারণ বিদেশে আপনার বন্ধু রাষ্ট্রও আছে, ঠিক আছে? শত্রু রাষ্ট্রও আছে। ওরা তখন আপনার পেট থেকে কথা বার করার চেষ্টা করবে। আপনাকে কোট করবে যে একজন ভারতীয় এসেছিল, এসব বলেছে ভারতের ব্যাপারে, হ্যাঁ? ওখানকার সভ্যতাকে নিয়ে, ওখানকার সংস্কৃতি নিয়ে, ওখানকার কাস্টিজমের ব্যাপারে, ওখানকার কমিউনালিজমের ব্যাপারে। তো এগুলো আমাদের ভেতরকার ব্যাপার, অভ্যন্তরীণ ব্যাপার। বাইরে বিদেশকে, পৃথিবীকে এসবের মধ্যে ইনভলভ করা উচিত নয়। যেমন আপনার ট্রেনিং হয়েছে, আপনাকে কেউ তো বলেছে যে কি করা উচিত, কি করা উচিত নয়, কি বলা উচিত, কি বলা উচিত নয়, বিদেশে গিয়ে কি বলতে হবে, কেমন ব্যবহার করা উচিত, এইসব ওনাকে কেউ শেখাননি? যখন মাইন্ডসেট তৈরি হয়ে যায় না যে আমি সবকিছুই জানি গোটা পৃথিবীর ব্যাপারে, সেটার কি চিকিৎসা আছে নাকি? এটা তো উনি বলেন যে মোদিজি কিছুই জানেন না, আমি সবকিছু জানি, আর এই জন্যে মোদিজি আমাকে ভয় পান। এবার এটা তো দুজনেই জানে যে কে কাকে ভয় পায়। আরও একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আজকে আদালতে গুলাম নবী আজাদের ওপর অভিযোগ আর প্রশ্নের সম্ভার নিয়ে ফিরছি। আমি আমার বইতে লিখেছি, ওই যে সুষমা দেবী যেটা বলেছিলেন যে উনি নিজের চুল কেটে ফেলে ন্যাড়া হয়ে পুরো দেশে ঘুরবেন, তো আমার মনে হয় সেটাতে পুরো ফ্যামিলি ভয় পেয়ে গেছিল। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন গুলাম নবী আজাদ। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে বরিষ্ঠ নেতা গুলাম নবী আজাদের ওপর অভিযোগ হলো যে ইনি লোকেদেরকে বিভ্রান্ত করেন। আজাদ সাহেব, আপনি আপনার বইতে লিখেছেন যে একটা সময় এরকম ছিল যে আপনি কংগ্রেস প্রেসিডেন্ট হতে পারতেন, আপনি বরিষ্ঠ ছিলেন, অভিজ্ঞ ছিলেন, হতে হতে আপনি হতে পারেননি, কারণ আপনি মুসলমান ছিলেন, মাইনরিটি ছিলেন। আসল ব্যাপারটা হচ্ছে, প্রসঙ্গের খাতিরে ওটা আমি হিস্ট্রির কথা লিখেছিলাম যে ওই সময় প্রায় ৬০ বা ৬৫ বছর, 47 এর আগেই কংগ্রেসের ছিল। ওই ৬০ বা ৬৫ বছরে ১২ বা ১৩ জন মাইনরিটি অধ্যক্ষ ছিলেন রাষ্ট্রীয় কংগ্রেসের। কিন্তু এই ৭৫ বছরে একজনও ছিলেন না। যাকে চাইতেন বানাতেই পারতেন। কিন্তু কেন বানায়নি? হ্যাঁ, আমি তো সেটাই বললাম। শুধু ধর্মনিরপেক্ষতার কথা বললে কিছু হয় না, সেটা প্রয়োগও তো করতে হবে। তাহলে যেমন আপনি মাইনরিটি হওয়ার কারণে হতে 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 পারেননি, সোনিয়াজিও প্রধানমন্ত্রী হতে 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 পারেননি। উনিও মাইনরিটি ছিলেন সেই জন্য, নাকি ফরেনার ছিলেন সেই জন্যে? না, উনি তো আবার মাইনরিটি না নিজেকে মনে করেন সেটা, আর না কেউ সেটা বলে ওনাকে। কারণ মেজরিটির সাথে বিয়ে করেছেন, কিন্তু সেটার মাইনরিটি মেজরিটির সাথে, তাছাড়া ওনাকে মাইনরিটি ধরেও নি কেউ, মেজরিটিই ধরেছে। আর উনি মেজরিটির প্র্যাকটিসও করেন, হিন্দু ধর্মেরও প্র্যাকটিস করেন। কিন্তু ওনার ফ্যামিলির কিছু সমস্যা ছিল, যাতে মানে বিতর্কের ব্যাপারে আমি আমার বইতে লিখেছি। ওই যে সুষমা দেবী যেটা বলেছিলেন যে উনি নিজের চুল কেটে ফেলে আর কি ন্যাড়া হয়ে পুরো দেশে ঘুরবেন, তো আমার মনে হয় সেটাতে পুরো ফ্যামিলি একটু ভয় পেয়ে গেছিল।
যে এবার নতুন আরেকটা বিতর্ক তৈরি হবে। কষ্ট করে তো ক্ষমতায় এসেছি, সেটাই ভালো হবে যে কিন্তু কখনো এটা নিয়ে আপনার সাথে কথা হয়নি? আমি জানি ফ্যামিলির ব্যাপার-স্যাপার না আরো অনেক কিছু। আমি তো বলেছি আমি ফ্যামিলির মধ্যে ঢুকতে চাই না। সেটা আমার কাছে ভালো না, ওই জিনিসও নয়। সময় দেখুন আমি কেন বলছি, আপনি বিভ্রান্ত করেছেন। আপনি এলডিএফকে, সমাজবাদী পার্টিকে, বিএসপিকে এইসব নেতাদের সাথে আপনি হ্যাঁ, দেখা হ্যাঁ, হ্যাঁ, কিন্তু করেছিলেন। আপনি তাদের বলে দিয়েছিলেন যে সোনিয়াজি প্রধানমন্ত্রী হতে চলেছেন। হ্যাঁ, কিন্তু আমাদের ৩-৪ জন লোকই সেই সময়টায় ছিল। ওখানে আ আ মিসেস গান্ধী ছিলেন, আহমদ ভাই ছিলেন আর প্রণব দা ছিলেন এই কনসালটেশনে। তাই যখন উনারা সিদ্ধান্ত নিলেন, তখন আমি মিটিং ছেড়ে উঠে চলে গেলাম। আর সন্ধেবেলার ২য় মিটিংয়ে আমি তাতে যাইইনি। আমি আমার বিরোধিতা দেখিয়েছি। কিন্তু ওরা জানালো আমাদের কিছু পারিবারিক বাধ্যতা আছে। সেটা বলল, আমি চুপ করে গেলাম। এই আরকি। আর ডক্টর মনমোহন সিংকে কেন বাছলেন? প্রচণ্ড ভদ্রলোক, পড়াশোনা জানা, জ্ঞানী মানুষ ছিলেন। খুব ভালো ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, আমার ভালো কলিগ ছিলেন। মনমোহন সিং বাবু ৫ বছর ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। আমি সিভিল এভিয়েশন ট্যুরিজম মিনিস্টার ছিলাম। আমাদের খুব ভাব ছিল। আর উনি একজন সৎ ব্যক্তি ছিলেন। খুবই সৎ মানুষ। আপনি কখনো এটা ভাবেননি যে প্রণব মুখার্জি যদি প্রাইম মিনিস্টার হতেন তাহলে দেশটাকে আরো ভালো চালাতেন? সেটাও ঠিক। এইটুকু চয়েস তো আপনি দেখুন, যাকে আমরা বেছেছিলাম দেখুন তার কম্প্যাটিবিলিটি তো হওয়া উচিত, তাই না? তার কার সাথে বেশি তিনি কার সাথে মিশতে পারেন। আর একটা ছবি তৈরি হয়েছিল যে মনমোহন সিং বাবু অ্যাজ ফাইন্যান্স মিনিস্টার যে ভাই যা কিছু উপলব্ধি হয়েছে সেটা প্রাইম মিনিস্টার নরসিমহা রাও হোক না কেন, কিন্তু ফাইন্যান্স মিনিস্টার মানে লোকেরা বিশ্বাস করেছিলেন কারণ ইকোনমিস্ট ছিলেন। দুনিয়ার বিখ্যাত একজন ইকোনমিস্ট ছিলেন কিন্তু উনি। ওই সময় এই কথাটা অনেক প্রচারিত হয়েছিল যে মনমোহন সিংকে এই জন্য বসানো হয়েছিল কারণ উনি একজন মাইনরিটির লোক। আসল মাইনরিটি তাহলে কারা? আপনি তো জানেনই আসল মাইনরিটি কাদের বলে। একে অ্যান্টনির মতো নেতারা বলে থাকেন যে উই নিড হিন্দুস, আমাদের হিন্দুদের প্রয়োজন। উনি স্পাইনলেস একজন লোক। যেমন কংগ্রেসের স্পোক্সপারসন সুরজেওয়ালা বলেছেন যে রাহুল গান্ধী শুধুমাত্র হিন্দুই নন, পৈতেধারী একজন হিন্দু। আর তা সত্ত্বেও প্রমোদী হলাম গিয়ে আমি। কিন্তু নির্বাচনে তো আজকাল হিন্দুদের এই দরকার পড়ে। নির্বাচনই হলো সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ, জনতার থেকে কোনো প্রশ্ন? যেভাবে কংগ্রেস এগোচ্ছে ২০২৪-এ কি বিজেপিকে টক্কর দিতে পারবে? আপনার কি মনে হয়? দেখুন, আমি বলতে পারি কিন্তু বলব না। দেখুন, কংগ্রেসে এত নগণ্য সব লোকজনেরা এসে গেছে যে আজ প্রতিটি জিনিসেই তারা সত্যিটা শুনতে চায় ওরা না। তো আপনাকে মির্জাফর বলে। হ্যাঁ? না, মীর জাফর তো এই লোকগুলো যারা কংগ্রেসে বসে কংগ্রেসকে ডুবিয়ে যাচ্ছে। আমি বসেও আছি বাইরে। আমি বসেই আমি বাইরে অপোজিশনে থেকেও বলি যে কংগ্রেসের সারভাইভ করা উচিত। ডেমোক্রেসির পক্ষে এটা ভালো হবে। কংগ্রেসীদের পক্ষে ভালো নয় হয়তো, কংগ্রেসের লোকেরা ডিজার্ভ করে না। কিন্তু গণতন্ত্রের স্বার্থে এটা গুরুত্বপূর্ণ আরেকটা ন্যাশনাল পার্টির থাকা কিন্তু উচিত। দুটো ন্যাশনাল ওরা পার্টি তো থাকাই বলছে উচিত। গণতন্ত্রের কোনো অস্তিত্বই নেই, গণতন্ত্র শেষ হয়ে গেছে, মোদিজি শেষ করে দিয়েছেন, সবার মুখ বন্ধ হয়ে তাহলে গেছে। এটার জন্যে এরা উনাকে সাহায্য করছেন? যদি মোদিবাবুই করেন, এরা তো মোদিবাবু সাহায্য করছেন ২৪ ঘন্টা। মোদিবাবু যদি ২৪ ঘন্টা কাজ ক্ষমতায় থাকার জন্য করে, কংগ্রেস লিডারশিপ ৪৮ ঘন্টা কাজ করে চলেছে ওনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য। তাহলে ওনার প্রশ্নটা ছিল যে ২০২৪ আপনার কি মনে হয় না, কি না, না। হবে? আমি যদি বলি এরা হারবে, ওরা জিতবে, মানে যদি আমি বলি বিজেপি জিতবে, তাহলে বলবে আমি বিজেপির লোক। আমি বলব কংগ্রেস এবার এগোবে, তাহলে বলবে এ কংগ্রেসে যোগ দিতে চলেছে। না, কিন্তু আপনি তো জনগণকে বলতেই পারেন, চুপচাপ না, বলে না, দিন, আমি কেউ তো শুনবে জানতাম না। তো আপনিও জানেন যে কি হতে চলেছে। আমিও জানি কি হবে। এরাও জানে কি হতে পারে। তো আবার একটা ব্রেক নেওয়ার পালা, আর ব্রেকের পরেই শুনবো আপকে আদালতে আজকের বিচারক ফর্মার ইউনিয়ন মিনিস্টার দীনেশ ত্রিবেদীর সিদ্ধান্ত। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালালাম দেশের সবচেয়ে অভিজ্ঞ নেতাদের মধ্যে অন্যতম, সবচেয়ে বরিষ্ঠ গুলাম নবী আজাদের ওপর। আমরা ওনাকে জিজ্ঞেস করলাম কংগ্রেস পার্টির ব্যাপারে, নরেন্দ্র মোদীর ব্যাপারে, রাহুল গান্ধীর ব্যাপারে, সোনিয়া গান্ধীর ব্যাপারে, ওনার ৫০ বছরের রাজনীতিতে
ভিন্ন ভিন্ন রকমের জোয়ার ভাটার ব্যাপারে। এখন সময় এসেছে আপকে আদালতে আজকের বিচারক ফর্মার ইউনিয়ন মিনিস্টার দীনেশ ত্রিবেদীর সিদ্ধান্তের। দেখুন, এটা হলো আপকি আদালত। আপকি আদালত অর্থাৎ জনতার আদালত। আর এটাই সত্যি কথা যে খাঁটি সোনা সেটাই হয় যেটা দৃঢ়তার সাথে বেরিয়ে আসে। আর যে সামান্য পরিমাণ উত্তাপ গুলাম নবী আজাদের বাকি ছিল, সেটা সুদক্ষ উকিল রজত শর্মা বাবু নিজের কঠিন থেকে কঠিনতম প্রশ্ন জিজ্ঞেস করে সেটাও আজ তুলে ধরেছেন। এবার প্রশ্নটা এটা ছিল প্রথমে যে ইনি বিশ্বাসঘাতক কিনা। তো আমার মনে পড়ে গেল যে আমায় বলে বিশ্বাসঘাতক সে জানে না যে কি হলো বিশ্বাসের অর্থ। আমার আজকেও সেই দৃশ্যের কথা মনে পড়ে, যখন আমিও রাজ্যসভায় ছিলাম। একদিকে দেশের মন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী মোদিবাবু, আর অন্যদিকে বিপক্ষের নেতা গুলাম নবী আজাদ বাবু। আবেগপূর্ণ সময় হয়েছিল সেটা। তাই আজকে আমি এটাও আদালতকে বলতে চাইব যে ওই দৃশ্যটা এমন ছিল যে আমরা সবাই আবেগে ভেসে গেছিলাম। একটা পার্টিকুলার পার্টির কথা আমি বলবো না এখানে, তারা আবেগে ভেসে গেছিল কিনা জানি না, কিন্তু আমরা সবাই খুবই আবেগে ভেসে গেছিলাম, কারণ আবেগটা ছিল দেশের ব্যাপারে। একটা কথা আছে না, মিলে সুর মেরা তুমহারা, তাই দুজনের সুর মিশেছিল। তাই ভারতবর্ষের সুর তৈরি হলো, এক সুন্দর সুর তৈরি হলো। আপনি সব শেষে বললেন যে আপনি যদি রাজনীতিবিদ না হতেন তাহলে আপনি মালি হতেন। তাই আমি এটাই বলতে চাইব যে আজও আপনি কিন্তু একজন মালি। আর এই ভারতবর্ষ একটা বিশাল বড় বাগান। এই বাগানটাকে আপনি ভালো করে সাজান। আর আমাদের এই আদালতের শুভকামনা আপনার সাথেই আছে। আর এই বাগান যেন খুব সুন্দর হোক, আরো বড় হোক, সমৃদ্ধ হোক। এই আশা নিয়ে, বিশ্বাসের সাথে যে গুলাম নবী আজাদ এইভাবেই জনগণের সেবা করতে থাকবেন আর সুস্থ থাকবেন আর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে এইভাবেই লেগে থাকবেন। আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।